মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 10-এর ইংরেজির লেসন 6 সি ফিভার। তাহলে সি অর্থে সমুদ্র, ফিভার অর্থে জ্বর। তাহলে সি ফিভার কথাটির অর্থ কী হবে? সমুদ্র জ্বর? না, সি ফিভার কথাটির আক্ষরিক অর্থ সমুদ্র জ্বর হলেও এখানে কনটেক্সচুয়াল মিনিং, প্রাসঙ্গিক অর্থ হবে সমুদ্র দেখার অপরিসীম তৃষ্ণা, সমুদ্র দেখার অদম্য ইচ্ছা। তাহলে দেখো, ফিভার কথাটি জ্বর হলেও এখানে জ্বর অর্থে ব্যবহার করা হয়নি। দেখার অপরিসীম তৃষ্ণা, দেখার অদম্য ইচ্ছা এই অর্থে ব্যবহার করা হয়েছে। সি ফিভার সমুদ্র দেখার অপরিসীম তৃষ্ণা, অদম্য ইচ্ছা, জন মেসফিল্ড। কবিতাটা শুরু করার আগে আমরা কবির সম্পর্কে ছোট্ট করে একটু জেনে নিই। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। জন এডওয়ার্ড মেসফিল্ড, 1878-1967। জন এডওয়ার্ড মেসফিল্ড, তার জন্ম 1878 সালে, মৃত্যু 1967। was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. জন এডওয়ার্ড মেসফিল্ড ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি একাধারে ছিলেন একজন ইংরেজ কবি, রাইটার, লেখক, অ্যান্ড পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট রাজকবি, সভাকবি। লরিয়েট কথার অর্থ হচ্ছে এ পার্সন হুইজ অনার্ড উইথ অ্যান অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং ক্রিয়েটিভ অর ইন্টেলেকচুয়াল অ্যাচিভমেন্ট। যে ব্যক্তিকে তার অসাধারণ সৃজনশীল কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়। পোয়েট লরিয়েট কথাটি সভাকবি বা রাজকবি অর্থে ব্যবহার করা হয়। 1930 সাল থেকে মৃত্যু তিনি সংযুক্ত যুক্তরাজ্যের সভাকবি বা রাজকবি ছিলেন। জন এডওয়ার্ড মেসফিল্ড একাধারে ছিলেন ইংরেজ কবি, লেখক এবং ব্রিটিশ যুক্তরাজ্যের 1930 সাল থেকে মৃত্যু সভাকবি। হি ইজ অলসো রিমেম্বার্ড এজ দ্য অথার অফ দ্য চিলড্রেন্স নভেলস দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স ডিলাইট। শিশুদের জন্য লেখা উপন্যাস দ্য মিডনাইট ফোক এবং দ্য বক্স অফ ডিলাইটস, এই উপন্যাসগুলির জন্য আমরা তাকে মনে রেখেছি। হি ইজ অলসো রিমেম্বার মনে রাখা, তাকে মনে রাখা হয়েছে শিশুদের জন্য লেখা উপন্যাস, ছোটদের জন্য লেখা উপন্যাস দ্য মিডনাইট ফোক এবং দ্য বক্স অফ ডিলাইটস। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। ভয়েজ কথার অর্থ হচ্ছে লং জার্নি, আবার সি অর ল্যান্ড। স্থলপথে বা জলপথে দীর্ঘ ভ্রমণকে বলা হয় ভয়েজ। এখানে সি ভয়েজের কথা বলা হয়েছে, দীর্ঘ সমুদ্র সফর। সমুদ্র সফরের প্রাক্কালে কবি সমুদ্র সফর সম্পর্কে যে উৎসাহ উদ্দীপনা উপলব্ধি করেছেন, এই কবিতাতে তিনি তা ফুটিয়ে তুলেছেন। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট উত্তেজনা, উদ্দীপনা। দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। সমুদ্র যাত্রার প্রাক্কালে তিনি সমুদ্র সফরের বিষয়ে যে উৎসাহ উদ্দীপনা অনুভব করেছেন, কবি তার কথা বলেছেন এই কবিতায়। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। দেখো, দ্য প্যাশনেট ডেসক্রিপশন আবেগপ্রবণ বর্ণনা, আবেগ ঘন বর্ণনা। প্যাশন থেকে আসছে প্যাশনেট, আবেগ থেকে আবেগপ্রবণ, আবেগ ঘন। ডেসক্রিপশন বর্ণনা, ডেসক্রাইব থেকে আসছে। সিস্কেপ সমুদ্র দৃশ্য, রিভিল প্রকাশ করা। দ্য ইটার্নাল ডিজায়ার চিরন্তন ইচ্ছা, চিরন্তন আকাঙ্ক্ষা। সিক চাওয়া, স্প্লেন্ডার অফ নেচার। স্প্লেন্ডার কথাটার অর্থ হচ্ছে ঐশ্বর্য, উজ্জ্বল দীপ্তি, সমারোহ, বৈভব, দ্যুতি। তাহলে লাইনটির অর্থ দেখো, দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ সমুদ্র দৃশ্যের আবেগপ্রবণ বর্ণনা, রিভিলস প্রকাশ করেছে, দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান মানুষের সেই শাশ্বত আকাঙ্ক্ষা, টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার প্রকৃতির দীপ্তি, প্রকৃতির উজ্জ্বল দীপ্তি, প্রকৃতির বৈভব, প্রকৃতির দ্যুতি দেখার, মানুষের দেখার অদম্য আকাঙ্ক্ষা। কবি সমুদ্র দৃশ্যের বর্ণনার মধ্য দিয়ে তার আবেগ, সমুদ্র দৃশ্যের যে আবেগপূর্ণ বর্ণনা করেছেন তার মধ্যে ফুটে উঠেছে প্রকৃতির বৈভব, প্রকৃতির ঐশ্বর্য, প্রকৃতির উজ্জ্বল দীপ্তি কবির বর্ণনার মধ্য দিয়ে ফুটে উঠেছে। কবিতাটা শুরু করার আগে আমরা একটু আলোচনা করে নিই। গতানুগতিক দৈনন্দিন জীবনের ইঁদুর দৌড়ে আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি। এই একঘেয়েমি কাটিয়ে উঠতে
একটু বাড়তি অক্সিজেন পেতে, অনাবিল আনন্দ পেতে অনেক ভ্রমণ পিপাসু মানুষ প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ উপভোগ করতে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে ভালোবাসে। যারা পাহাড় ভালোবাসে তারা দেবাত্মা হিমালয়ে চলে যায়। স্বামীজি মাঝে মধ্যেই ইউরোপ, আমেরিকা থেকে ফিরে এসে হিমালয়ে চলে যেতেন। কারোর সমুদ্র ভালো লাগে, এখানে কবি মেসফিল্ডেরও ভালো লাগে সমুদ্র। সমুদ্র তাকে হাতছানি দিয়ে ডাকে, তিনি সমুদ্রের ডাককে উপেক্ষা করতে পারেন না। একটা লম্বা জাহাজ, একজন সতীর্থ নাবিক নিয়ে তিনি সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে চান। আমরা যারা মধ্যবিত্ত তারা ঘুরতে চাইলেই অনেক সময় পকেট সাথ দিতে চায় না। আমাদের সীমিত উপার্জন একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তবে স্বল্প খরচে তোমরাও যাদের সমুদ্র ভালো লাগে তারা দীঘা, শঙ্করপুর, বকখালি, পুরী, যার যেটা কাছে ঘুরে আসতে পারো। পাহাড় ভালো লাগলে চলে যেতে পারো দার্জিলিং, সিকিম। অরণ্য ভালো লাগলে ডুয়ার্স, অরণ্য, নদী, সাগরের মেলবন্ধন, সুন্দরবন ঘুরে আসতে পারো খুব স্বল্প খরচে। সুন্দরবন যাওয়া মোটেই খরচ সাপেক্ষ নয়। তোমরা শিয়ালদা থেকে ক্যানিং চলে যেতে পারো। শিয়ালদার থেকে লোকাল ধরে ক্যানিং 3-4 ঘন্টার জার্নি। এবং ক্যানিংয়ে প্রচুর এজেন্সি আছে যারা তোমাদের 3,500 বা 4,000 টাকার বিনিময়ে 3 দিন 2 রাত সুন্দরবন ঘুরিয়ে দেবে। মানুষ ঘুরতে ভালোবাসে কেন? যারা ভ্রমণ পিপাসু তারা কিছুতেই বদ্ধ ঘরে একই জায়গায় মাসের পর মাস আটকে থাকতে পারে না। প্রকৃতি তাদের হাতছানি দিয়ে ডাকতে থাকে, ওরে আয় আয়। মনের গ্লানি, মনের ক্লেদ প্রকৃতি শুষে নেয় আর তার জায়গায় ভরে দেয় অনাবিল আনন্দ, ফ্রেশ অক্সিজেন। আমাদের বিদেশ ভ্রমণ অনেকটাই স্বপ্ন, তার কারণ আমাদের সীমিত উপার্জন। স্বামীজির লেখা যদি পড়ো সেখানে তোমরা দেখবে স্বামীজি বলেছেন প্রত্যেকটি ভারতীয়র জাপান ভ্রমণ করা দরকার, জাপান ঘোরা দরকার। জাপান ঘুরলে বুঝতে পারবে তারা একটি জাতি কত সৎ, কত শৃঙ্খলাপরায়ণ হয়ে উঠতে পারে, কত শৃঙ্খলাপরায়ণ হয়ে উন্নতির চরম শিখরে উঠতে পারে। তিনি বলেছেন প্রত্যেকটি ভারতীয়র একবার হলেও জাপান যাওয়া দরকার। এখানে কবি মেসফিল্ড সমুদ্রের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে তোমাদের বলে দিই, সমুদ্রে যারা ভ্রমণ করে নৌকাতে বা বড় জাহাজে তাদেরকে বলা হয় নাবিক। যারা বড় জাহাজে চাকরি করে তাদেরকে বলা হয় সেলার। তথ্য প্রযুক্তির আসার আগে, তথ্য প্রযুক্তিতে রমরমা হওয়ার আগে এই নাবিকদের চাকরি ছিল সবথেকে চ্যালেঞ্জিং। তাদেরকে 6 মাস জলে আর 6 মাস তারা ঘরে থাকতে পারত এবং তাদের বেতন ছিল সর্বোচ্চ। এরপর আমরা চলে আসি কবিতায়। দেখে যাও, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। কবি বলছেন আমি আবার অবশ্যই সমুদ্রে চলে যাব। গো ডাউন, চলে যাওয়া। আমি আবার অবশ্যই সমুদ্রে চলে যাব। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই নির্জন সমুদ্র, সেই নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশ। অর্থাৎ সমুদ্র যখন নির্জন নিঃসঙ্গ তখন কবি চলে যেতে চাইছেন, মাথার উপর থাকবে আকাশ। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, আমার খালি চাই একটা লম্বা জাহাজ। অ্যান্ড স্টার্ট টু স্টিয়ার আর বাই, আর একটা নক্ষত্র তাকে পরিচালনা করার জন্য। স্টিয়ার, ম্যানেজ, পরিচালনা করা। আগেকার দিনে যখন জিপিএস ছিল না তখন নাবিকরা নক্ষত্রের অবস্থান দেখে তারা সমুদ্রে তাদের অবস্থান নির্ণয় করতেন। কবি বলেছেন তার খালি চাই একটা লম্বা জাহাজ আর জাহাজের গতিপথ, জাহাজের অবস্থান নির্ণয় করার জন্য নক্ষত্র। অ্যান্ড দ্য হুইলস কিক, ধাক্কা, চাকার ধাক্কা। চাকার ধাক্কা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন এটা ঠিক বোধগম্য নয়। তাহলে কি স্টিয়ারিং হুইল, তার ধাক্কা। অ্যান্ড দ্য উইন্ড সং, বাতাসের গান, শোঁ শোঁ করে বাতাস বইবে সেই শব্দ। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, আর সাদা পালের ঝাঁকুনি, সাদা পালের কম্পন। শেক, সেই যে কেই, তার থেকে আসছে শেকিং, ঝাঁকুনি, কাঁপুনি। সাদা পালের কাঁপুনি, সাদা পালের ঝাঁকুনি। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সি স্পেস, সমুদ্রের উপর থাকবে একটা ধূসর বর্ণের কুয়াশা। গ্রে, ধূসর, মিস্ট, ফগ, কুয়াশা। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, দেখো ব্রেকিং
ব্রেক কথার অর্থ হচ্ছে ভাঙা, কিন্তু ব্রেকিং মানে ব্রেকিং অর্থে শুরু অর্থে ব্যবহার করা হয়েছে, শুরুয়াত। একটা ধূসর উষা, ডন, ভোর, উষা, ধূসর উষার শুরুতে কবি একটা লম্বা জাহাজে তার যাত্রা শুরু করতে চাইছেন। ব্রেকিং নিউজ, সদ্য আগত খবর। এগুলো হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি আবার সমুদ্রে চলে যেতে চাই। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, সেই প্রবহমান স্রোতের ডাকে। রানিং প্রবহমান, রেসিং, টাইড জলের স্রোত, প্রবহমান জলের স্রোত কবিকে ডাকছে, সেই ডাকে কবি আবার সমুদ্রে চলে যেতে চান। ইজ এ ওয়াইল্ড কল, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল, প্রবহমান স্রোতের ডাক, এটা একটা বেপরোয়া ডাক, দুর্নিবার ডাক। উন্মত্ত, বেপরোয়াভাবে কবিকে ডাকছে। অ্যান্ড এ ক্লিয়ার কল, স্পষ্ট ডাক, স্পষ্টভাবে ডাকছে প্রবহমান স্রোত। দ্যাট ম্যানট বি ডিনাই অস্বীকার করা। এখানে ইগনোর অর্থে ব্যবহার করা হয়েছে, যেটা কিছুতেই অস্বীকার করা যাবে না, যেটা অস্বীকার করা যাবে না। প্রবহমান ডাক কবিকে দুর্নিবার মত্তের মতো ডাকছে, পরিষ্কার ডাকছে, যেটা ইগনোর করা যাবে না, যেটা ডিনাই করা যাবে না। ডিনাই অস্বীকার করা, অপোজিট হয় অ্যাকসেপ্ট। অ্যান্ড অল আই আক্স ইজ এ উইন্ডি ডে, আমার খালি চাই একটা ঝোড়ো দিন। উইন্ড থেকে আসছে উইন্ডি, যেভাবে স্টোন থেকে হয় স্টোনি, বন থেকে বনি, সেরকম উইন্ড থেকে তার অ্যাডজেক্টিভ ফর্ম উইন্ডি। ঝড়, প্রবহমান বাতাস, তার থেকে উইন্ডি। ঝোড়ো দিন, যে দিনে প্রবহমান বাতাস স্থির থাকবে না, বাতাস বইতে থাকবে। এই বাতাসের গতিকে কাজে লাগিয়ে কবি সমুদ্র সফর করতে চান। অ্যান্ড অল আই আক্স ইজ এ উইন্ডি ডে, আমার খালি চাই একটা ঝোড়ো দিন, একটা প্রবহমান বাতাস বইবে এরকম দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর সাদা পেঁজা তুলার মতো মেঘ উড়তে থাকবে, ভাসতে থাকবে, যেটা সংকেত দেয় যে ভবিষ্যতে কোনো ঝড়ঝঞ্ঝা উঠবে না, সমুদ্র উত্তাল থাকবে না, সমুদ্র শান্ত থাকবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ফ্লিং নিক্ষেপ করা, প্রক্ষেপ করা, তার থেকে ফ্লিং FLING, তার থেকে ফ্লাং স্প্রে প্রক্ষিপ্ত জলের ঝাপটা। কবির জাহাজ যখন সমুদ্রের উপর দিয়ে সফর করবে, তখন জলের ঝাপটা আসতে থাকবে। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম ফেনা, ব্লো থেকে আসছে ব্লোন, আর ফেনা উঠতে থাকবে, ফেনা উঠতে থাকবে। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, আর শঙ্খচিল ডাকতে থাকবে। সিগাল একটা পাখি, শঙ্খচিল, ক্রাই কথার অর্থ এখানে কান্না নয়, ডাকা, আর শঙ্খচিল ডাকতে থাকবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি আবার সমুদ্রে চলে যাব। টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, সে ভবঘুরে জিপসিদের জীবনের। ভবঘুরে জিপসিরা যেরকম ঘুরতে থাকে, সেরকমভাবে আমি সমুদ্রে ভবঘুরের মতো ঘুরব। ভ্যাগ্র্যান্ট ভাগাবন্ড, ভবঘুরে। জিপসি এশিয়ার যাযাবর প্রজাতির লোক, যাদের স্থায়ী ঠিকানা নেই, যারা কখনো এখানে কখনো ওখানে ঘুরতে থাকে ভবঘুরের মতো। সেই ভবঘুরে জিপসি প্রজাতির লোক যেরকম এখানে ওখানে ঘুরতে থাকে, কবি আবার সমুদ্রে সেইভাবে ঘুরতে চান। টু দ্য গার্লস ওয়ে, যে পথ দিয়ে শঙ্খচিল চলে যায়। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, হোয়েল তিমিকে আমরা মাছ বলি, অ্যাকচুয়ালি তিমি মাছ নয়, তিমি হচ্ছে থেকে বড় স্তন্যপায়ী প্রাণী। যে পথ দিয়ে তিমিরা চলে যায়। হোয়াট দ্য উইন্ডস লাইক এ হোয়াইটেড নাইফ, যেখানে বাতাস শানিত ছুরির মতো। হোয়াইট WHET, হোয়াইট কথার অর্থ হচ্ছে শান দেওয়া, তার থেকে হোয়াইটেড যাতে শান দেওয়া হয়েছে, শানিত যাতে ধার দেওয়া হয়েছে, যেখানে ধার দেওয়া ছুরির, শানিত ছুরির মতো তীব্র বেগে বাতাস বইছে, ফালা করে দিচ্ছে। যে পথ দিয়ে শঙ্খচিল উড়ে যায়, যে পথ দিয়ে তিমি যায়, যে পথে বাতাস তীব্রভাবে বইতে থাকে, সেই পথে কবিও সমুদ্র সফর করতে চান। অ্যান্ড অল আই আক্স ইজ এ মেরি ইয়ার্ন, আমার খালি চাই একটা মজাদার গল্প। মেরি খুশির, আনন্দদায়ক, জয়াস ডিলাইটফুল, ইয়ার্ন উচ্চারণ লক্ষ্য করো, ইয়ার্ন, টেল গল্প। কবি খালি শুনতে চান একটা মজার গল্প। ফ্রম এ লাফিং ফেলো রোভার, এক হাস্যরত সতীর্থ নাবিকের কাছ থেকে। ফেলো রোভার সতীর্থ নাবিক,
সেলার, অর্থাৎ কবি একা সমুদ্র সফর করতে চান না, তার চাই একজন সহনাবিক, ফেলো রোভার, সেলার, তিনি তাকে মজার মজার গল্প শোনাবেন। অ্যান্ড কোয়াইট স্লিপ, আর চাই তার শান্তির ঘুম। সমুদ্র সফরের শেষে তিনি শান্তিতে ঘুমোতে চান। অ্যান্ড এ সুইট ড্রিম, সেই ঘুমের মধ্যে থাকবে মিষ্টি মধুর স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন ট্রিক বলতে এখানে দীর্ঘ সমুদ্র সফর, লং সি ভয়েজ একে বোঝাচ্ছে। যখন তার দীর্ঘ সমুদ্র সফর শেষ হয়ে যাবে, তিনি শান্তির ঘুম চান এবং সেই ঘুমের মধ্যে মধুর স্বপ্ন দেখতে চান। এই হচ্ছে কবিতা। যদি তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।